বন্ধুরা অতি গুরুত্বপূর্ণ বাংলা সিরিজ আজকে আবার নিয়ে আসলাম এমসিকিউ সিরিজ। তো টার্গেট আমাদের থাকবে 30/30, অর্থাৎ 30-এর মধ্যে যাতে 30 পেতে পারি এই প্রচেষ্টায় আমরা চলছি। তো প্রত্যেক দিন আমাদের ক্লাস চলছে দেখতে পাচ্ছেন। তো আজকে বেঙ্গলি প্যাডাগজির টপ মোস্ট 50টি এমসিকিউ আমরা সলভ করব। খুব কম সময়ে আমরা 50টি প্রশ্ন সলভ করার চেষ্টা করব, সুতরাং আপনারা সাথে থাকুন এবং প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার কমেন্ট বক্সে কী হয় তাড়াতাড়ি আমাদেরকে জানিয়ে দিন, ভুলবেন না ভাই। তো চলুন কথা না বাড়ি দেরি করছি, আজকের প্রথম প্রশ্ন দেরি না করে স্টার্ট করছি। দেখুন, পাঠের লক্ষ্য ও উদ্দেশ্যের দিক দিয়ে পাঠকে কয় ভাগে ভাগ করা হয়? একদম সিম্পল কোয়েশ্চেন। পাঠের লক্ষ্য এবং উদ্দেশ্যের দিক দিয়ে যদি আমরা পাঠকে বিবেচনা করি, তাহলে লক্ষ্য এবং উদ্দেশ্যকে লক্ষ্য করে আমরা কয় ভাগে ভাগ করতে পারি একটা পাঠকে? তো পাঠকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? নীরব পাঠ, সরব পাঠ, সমবেত পাঠ, ঠিক আছে ভাই? তো এই পাঠগুলো অবশ্যই জানবেন, আর অনেকগুলো ভাগ রয়েছে, ঠিক আছে? তো নিচের কোনটি পাঠের লক্ষ্য ও উদ্দেশ্যের ভাগ নয়? নিচের কোনটা পাঠের লক্ষ্য এবং উদ্দেশ্যের ভাগ নয়? কোয়েশ্চেন নাম্বার 52। এখানে কারেক্ট আনসার হবে বিস্তৃত পাঠ, ঠিক আছে? এরপর দেখি, নিচের কোনটি আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয়? দেখুন, নিচের কোনটি আদর্শ পাঠের বৈশিষ্ট্য নয়? একদম ছোট ছোট প্রশ্ন, কিন্তু ট্রিকি প্রশ্ন ভাই, সওয়াল। নির্ভুলতা, ধীরতা, উপলব্ধি না অভিব্যক্তি? কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 53, নিচের কোনটি আদর্শ পাঠদানের বৈশিষ্ট্য নয় বলেছে? কী হবে কারেক্ট আনসার? তাড়াতাড়ি কমেন্ট করুন। 53 কী হবে? এটা কারেক্ট আনসার হবে ধীরতা, ঠিক আছে? আদর্শ পাঠ হতে গেলে নির্ভুলতা হতে হবে, উপলব্ধি থাকতে হবে, অভিব্যক্তি থাকতে হবে, কিন্তু ধীরতা বা স্লোলি কোনো আদর্শ পাঠের কোনো একটা বৈশিষ্ট্য নয়। সুতরাং কোয়েশ্চেন নাম্বার 53, ধীরতা ইজ দ্য রাইট আনসার। কোনো রচনা লেখার সময় নিচের কোন বিষয়টি মনে না রাখলেও চলবে? যদি আমরা কোনো একটা রচনা লিখি, তাহলে নিচের কোন জিনিসটা যদি আমরা মনে না রাখি তাহলেও কিন্তু চলবে? কোয়েশ্চেন নাম্বার 54, বানান ভুল ব্যাপারে সাবধানী হতে হবে। ইয়েস, আলটিমেটলি হতে হবে। বানান ভুল আমাদের যদি হয় তাহলে আমাদের লেখার কি মানে থাকলো, তাই না? সুতরাং বানান যাতে ভুল না হয় সেদিকে আমার সচেষ্ট হতে হবে। তো বানান ভুল ব্যাপারে সাবধান হতে হবে, এটা কারেক্ট। রচনার ভাষা হবে সহজ, সরল এবং সাবলীল। ইয়েস, আমি যে ভাষা রচনা করব ভাষাটা যেন সহজ হয়, সরল হয় এবং সাবলীল হয়, মানে সবাই যাতে পড়ে জিনিসটাকে বুঝতে পারে এই ধরনের ভাষা আমাকে ইউজ করতে হবে, ঠিক আছে? এটা হয়ে গেল। লেখার ক্ষেত্রে পুনরুক্তি দোষ যাতে না ঘটে, ঠিক আছে? এক কথাকে বারবার লিখবো। পুনরুক্ত বদভ্যাস যাকে বলা হয়, আমাদের অনুপ্রাস যে অলঙ্কারের পাঠ রয়েছে, তো অলঙ্কারের পাঠে আমরা দেখেছিলাম এই পুনরুক্ত বদভ্যাস এই যাতে না থাকে, এটাও দেখতে হবে। কিন্তু বিদেশি শব্দ প্রয়োগ করলেও চলবে, না করলেও চলবে। দেখুন, এখানে বলেছে কোনো রচনা লেখার সময় কোন বিষয়টি মনে না রাখলেও চলবে। তো বিদেশি শব্দ আমাদের প্রয়োগ করতেই হবে, এই কথাটা আমাদের মনে না রাখলেও একটা রচনা আমাদের হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, মূর্তন কি? হোয়াট ইজ মূর্তন? কোয়েশ্চেন নাম্বার 55, মূর্তন কি? এক ধরনের শিক্ষণ কৌশল, এক ধরনের শিক্ষা, এক ধরনের শিক্ষক, এক ধরনের ছাত্রছাত্রী। মূর্তন কি? দেখুন প্রশ্ন ভাই, ছোট্ট প্রশ্ন কিন্তু দেখুন ঠিকই প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা পাই পরীক্ষার হলে। তো মূর্তন হচ্ছে মূর্ত বস্তু আমরা বুঝতে পারি, টিএলএম বুঝতে পারি, অর্থাৎ এখানে যেহেতু টিএলএমের কোনো অপশন আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি না, তো এক ধরনের শিক্ষা হচ্ছে না, এক ধরনের শিক্ষক হবে না, ছাত্রছাত্রী হবে না, কারেক্ট অ্যান্সার হবে শিক্ষণ কৌশল ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? মূর্তন মানে মূর্ত বস্তু বলে আমরা আইডেন্টিফাই করতে পারি, তার মানে এটা কারেক্ট অ্যান্সার। আমরা এখানে যেহেতু অপশনে নাই, সুতরাং কারেক্ট অ্যান্সার আমরা দেবো এক ধরনের শিক্ষণ কৌশল ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, মূর্তনের ভাগগুলি কী কী? দেখুন, ভাষামূলক ও শিক্ষাধর্মী, ভাষামূলক ও বস্তুধর্মী, বস্তুধর্মী ও শিক্ষামূলক, নাকি বস্তুধর্মী ও শিক্ষণমূলক? কোয়েশ্চেন নাম্বার 56, কারেক্ট আনসার কী হবে? এটা মূর্তন আগে বলেছিলাম, মূর্তন মানে কি? বস্তু, ঠিক আছে? বস্তু হতে হবে, ঠিক
ঠিক আছে। তো বস্তুধর্মী এবং ভাষামূলক, এই বস্তুর মাধ্যমে আমরা তাকে ভাষা শেখাতে সাহায্য করবে এই জিনিসটা। সুতরাং ভাষামূলক এবং বস্তুধর্মী ইজ দ্য রাইট অ্যান্সার। ভাষামূলক পদ্ধতিটি হলো, ভাষামূলক পদ্ধতিটা কী ভাই? দর্শনধর্মী, লেখনধর্মী, শ্রবণধর্মী না কোনোটি নয়। ভাষামূলক যেটা পদ্ধতি রয়েছে এটা আসলে কি? কোয়েশ্চন নাম্বার 57। ভাষামূলক পদ্ধতি হচ্ছে কী ধরনের? এটা হচ্ছে শ্রবণধর্মী পদ্ধতি, ঠিক আছে। শ্রেণীকক্ষে শিক্ষকের পাঠদানের জন্য যে সমস্ত অত্যাবশ্যকীয় উপকরণ প্রয়োজন সেগুলিকে বলা হয়। শ্রেণীকক্ষে শিক্ষকের পাঠদানের সময় কিছু কিছু জিনিস আছে যেগুলো অত্যাবশ্যকীয় প্রয়োজন, যেগুলো না হলে ক্লাস দান করা সম্ভব হয় না বা কষ্টকর হয়ে ওঠে। এগুলিকে কী বলা হয়? শিক্ষা উপকরণ, শিক্ষণ উপকরণ, শিক্ষক উপকরণ নাকি ছাত্র। অর্থাৎ এখানে বলা হয়েছে কি টিএলএমের কথা। এখানে টিএলএমের সঠিক বাংলা অর্থ কোনটি সেটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কারেক্ট আনসার ফান্ডা মিটে গেল। তো টিএলএমের সঠিক বাংলা কী ভাই? অ্যাকর্ডিং টু অপশন কারেক্ট আনসার এবিসিডি কোনটা হবে কারেক্ট আনসার? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কারেক্ট আনসার কী হতে পারে। উপকরণ ঠিক আছে, ছাত্র উপকরণ, শিক্ষক উপকরণ বলে কিছু হয় না, ঠিক আছে, কেটে দিলাম। আগে কোনটা কোনটা কাটা যায় দেখুন। তো এখানে শিক্ষণ উপকরণ ইজ দ্য রাইট আনসার। শিক্ষা উপকরণ কখনো হয় না, সুতরাং শিক্ষণ উপকরণ অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। শিক্ষামূলক প্রদীপন কথাটির অর্থ কী? শিক্ষামূলক প্রদীপন কথাটির অর্থ কী? যে সকল বস্তু বা কৌশল ব্যবহার করলে শিক্ষার্থীদের কল্পনা শক্তিকে উদ্দীপ্ত করতে তোলা যায় তাকে আমরা শিক্ষামূলক প্রদীপন বলে থাকি। যে সকল বস্তুর দ্বারা শিক্ষার্থীরা শিক্ষিত হয়, যে সকল কৌশল দ্বারা শিক্ষার্থীরা পড়তে পারে, যে সকল কৌশল দ্বারা শিক্ষার্থীর সঠিক পাঠদানের পথ দেখানো যায়। এখানে শিক্ষামূলক প্রদীপন কথাটির অর্থ কারেক্ট আনসার কী হবে? অ্যাকর্ডিং টু অপশন কী হবে বলুন তো? কোয়েশ্চন নাম্বার 59 কারেক্ট আনসার কী হতে পারে? তো শিক্ষামূলক প্রদীপন কথাটির অর্থ হচ্ছে কি? যে সকল বস্তুর দ্বারা শিক্ষার্থী শিক্ষিত হবে সেরকম কোনো কথা নয়। যে সকল কৌশল দ্বারা শিক্ষার্থীরা পড়তে পারে সেটাও কথা নয়। যে সকল কৌশল দ্বারা শিক্ষার্থীদের সঠিক পাঠদানের পথ দেখানো হয় তার চেয়ে ভালো আনসার হবে শিক্ষামূলক প্রদীপন। টিএলএমের মাধ্যমে তারা কল্পনা শক্তির বিকাশ আমরা ঘটাতে পারি, ইমাজিন করতে পারে যে ইয়েস ওই জিনিসটা ওই ধরনের হবে, ওই জিনিসটা ওই ধরনের হবে। তারা কী করতে পারে? ইমাজিন করতে পারে টিএলএমের মাধ্যমে, শিক্ষামূলক প্রদীপনের মাধ্যমে। সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। যে সকল বস্তু বা কৌশল ব্যবহার করলে শিক্ষার্থীদের কল্পনা শক্তিকে উদ্দীপ্ত করে তোলা যায় এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। বস্তুধর্মী শিক্ষণ কৌশলটি আসলে কি? বস্তুধর্মী শিক্ষণ কৌশলটা আসলে শ্রবণধর্মী, দর্শনধর্মী, লিখনধর্মী নাকি কোনোটি নয়? আচ্ছা, বস্তুধর্মী শিক্ষণ মানে একটা বস্তু, ধরে নিন একটা বস্তু, বস্তু মানে বুঝতে পারছেন তো হোয়াট ইজ বস্তু? বস্তু হোয়াট ইজ ম্যাটেরিয়াল আমি কী করে বুঝাবো আপনাকে? বস্তু বুঝতে পারছেন তো? যেমন একটা বল হচ্ছে একটা বস্তু। তো বলটাকে আপনি শুনতে পারবেন, দেখতে পারবেন না লিখতে পারবেন? আরে ভাই বলটাকে আপনি দেখতে পাচ্ছেন তাই না? বলটাকে আপনি দেখতে পাচ্ছেন তো, সুতরাং দ্যাট ইজ কল দর্শনধর্মী। দেখুন প্রশ্ন ট্রিকি বাট ইজি, ঠিক আছে। শিক্ষামূলক প্রদীপন বিদ্যালয়ের বিভিন্ন পাঠ্য বিষয়ের মধ্যে একটি সার্থক অনুবন্ধ তৈরি করে, একটি সার্থক অনুবন্ধ তৈরি করে না, একটি সার্থক অনুবন্ধ তৈরির প্রেরণা তৈরি করে, একটা সার্থক অনুবন্ধ তৈরির সহায়ক নয়। তো কোয়েশ্চন নম্বর 61 কারেক্ট অ্যান্সার কী হবে? শিক্ষামূলক প্রদীপন বিদ্যালয়ের বিভিন্ন পাঠ্য বিষয়ের মধ্যে একটা সার্থক অনুবন্ধ তৈরি করে, মানে কো রিলেটেড। বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের সঙ্গে টিএলএমের একটা কো রিলেটেড ভালো একটা সম্পর্ক থেকে থাকছে, ঠিক আছে ভাই।
সাধারণতভাবে শিক্ষামূলক প্রদীপনকে কয়টি ভাগে ভাগ করা যায়? 2টি, 4টি, 5টি না 6টি? আমরা আগের ক্লাসে বলেছিলাম, এই ক্লাসে বলছি, শিক্ষামূলক প্রদীপনকে 5টি ভাগে ভাগ করা যায়। নিচের কোনটি শিক্ষামূলক প্রদীপনের ভাগ নয়? দেখুন, শিক্ষামূলক প্রদীপনের ভাগ নয় কোনটি? দর্শন ভিত্তিক প্রদীপন, লেখন ভিত্তিক প্রদীপন, শ্রবণ ভিত্তিক প্রদীপন, স্বয়ং শিক্ষণমূলক প্রদীপন। কোয়েশ্চন নাম্বার 63। নিচের কোনটি শিক্ষামূলক প্রদীপনের ভাগ নয়? এখানে কারেক্ট আনসার হবে স্বয়ং শিক্ষণমূলক প্রদীপন, এটা ভাগ নয়। শিক্ষণমূলক প্রদীপনগুলোকে আমরা দেখতেও পারি, ঠিক আছে, অনেক সময় শুনতেও পারি, ঠিক আছে, আর লেখার ক্ষেত্রে প্রদীপনটা ব্যবহার করা হয়। সুতরাং স্বয়ং শিক্ষণমূলক প্রদীপন ইজ দ্য রাইট আনসার। দর্শন ভিত্তিক প্রদীপনগুলির মধ্যে নিচের কোনটি ঠিক নয়? মানে নিচের কোনটা আমরা দেখতে পারি না? নিচের কোনটা আমরা দেখতে পারি না? পাঠ্যপুস্তক আমরা দেখতে পারি, ব্ল্যাকবোর্ড দেখতে পারি, কেউ যদি অভিনয় করে তো অভিনয়টা দেখতে পারি, কিন্তু বক্তৃতা আমরা দেখতে পারি না, বক্তৃতা শুধু শুনতে পারি, ঠিক আছে। সার্থক প্রদীপনের ব্যবহার শিক্ষার্থীদের ভাষা বিকাশে। সার্থক যদি প্রদীপনের ব্যবহার করি তাহলে সেটা শিক্ষার্থীর ভাষা বিকাশে কি হবে? যথেষ্ট সহায়তা করবে। সুতরাং অপশন নাম্বার এ সহায়তা করে ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 66। পারস্পরিক সম্পর্কযুক্ত যে পদ্ধতি সেটি হলো। পারস্পরিক সম্পর্কযুক্ত যে পদ্ধতি সেটা কি? আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, বিশ্লেষণমূলক পদ্ধতি, সাংগঠনিক পদ্ধতি। কোয়েশ্চন নাম্বার 66 কারেক্ট আনসার কি হতে পারে বলুন? পারস্পরিক সম্পর্কযুক্ত যে পদ্ধতিটা, এই পদ্ধতিকে আমরা বলবো কি? সাংগঠনিক পদ্ধতি। সবাই মিলে একটা সংগঠন তৈরি করব, সংগঠনের মাধ্যমে আমরা করছি, সুতরাং দ্যাট ইজ নোন অ্যাজ সাংগঠনিক পদ্ধতি। ভাষা, এটি আসলে বুদ্ধির সঙ্গে যুক্ত, সংগঠনের সঙ্গে যুক্ত, স্মৃতির সঙ্গে যুক্ত, নাকি চিন্তনের সঙ্গে যুক্ত? কোয়েশ্চন নাম্বার 67 কি হতে পারে বলুন? ভাষা এটি আসলে কিসের সঙ্গে সংযুক্ত? বুদ্ধি, সংগঠন, স্মৃতি নাকি চিন্তন? কি হতে পারে কারেক্ট আনসার? আপনার আইডিয়া কি দিচ্ছে ভাই? দেখুন, এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা একমাত্র সহজগুরু ইউটিউব চ্যানেলে পাচ্ছেন। আপনারা এক্ষুনি নতুন হয়ে চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করুন। এই ক্লাসের সবগুলা ক্লাসের পিডিএফ, ঠিক আছে ভাই, রুক যাবে কাহা চালা যা রে ভাই, সবগুলা ক্লাসের পিডিএফ, তাছাড়া 50+ মক টেস্ট, ঠিক আছে, তাছাড়া অনলাইন ক্লাস আপনারা এখানে 100% পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না আপনাদের, ঠিক আছে, তাই না? সুতরাং ভালো করে পড়ুন এবং 30-এর মধ্যে 30 নিয়ে আসুন, তাহলে আমরাও বলতে পারবো ইয়েস, দেখুন ওই ছাত্রটি 30-এর মধ্যে 30 পেয়েছে, এটাই আমাদের গর্ব, তাই না? তো দেখুন, ভাষা এটি আসলে কিসের সঙ্গে যুক্ত ভাই? কমেন্ট করেছেন আপনারা, অনেক ধন্যবাদ। এটা কারেক্ট আনসার কি? চিন্তনের সঙ্গে যুক্ত। কোয়েশ্চন নাম্বার 67, চিন্তন ইজ দ্য কারেক্ট আনসার। ভাষার মুখ্য কার্যকারিতাটি হলো, ভাষার যেটা মুখ্য কার্যকারিতা ওটা কি? মানুষ যে কথাগুলো বলতে চায় তাকে ভাষার মাধ্যমে সঠিকভাবে প্রকাশ করা, বাক্যের সার্বিক গঠন এবং তার অন্তর্নিহিত অর্থকে সঠিকভাবে অনুধাবন করা, মানুষ যা লিখতে চায় তাকে লেখার মাধ্যমে প্রকাশ করা, বাক্যকে সঠিকভাবে গঠন করা এবং তাকে বলা। ভাষার মুখ্য কার্যকারিতাটা কি? কোয়েশ্চন নাম্বার 68 কি বলেছে? ভাষার মূল যেটা কার্যকারিতা সেটা কি? এটা কারেক্ট আনসার হবে মানুষ যে কথাগুলো বলতে চায় তাকে ভাষার মাধ্যমে সঠিকভাবে প্রকাশ করতে হবে। তো ভাষার মাধ্যমে আমরা, ভাষার মূল কার্য হচ্ছে ভাষা দিয়ে ভাষা প্রকাশ, তাই না? সুতরাং এটা হবে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। যখন কোনো ছাত্র কিংবা ছাত্রী কানে কম শুনতে পায় তখন একজন শিক্ষকের যেটি করা একান্ত দরকার সেটি হলো, ইয়েস, এই প্রশ্ন ভাই আমি বলছি না, এই কারেক্ট আনসার।
এই প্রশ্নের কারেক্ট আনসার আমি বলছি না, কারেক্ট আনসার কী হবে আপনারা বলুন। স্পষ্টভাবে শব্দগুলিকে উচ্চারণ করা, স্পষ্টভাবে শব্দগুলি সশব্দে উচ্চারণ করা, যাতে ছাত্র বা ছাত্রীটি দেখতে পায় তার ব্যবস্থা করা। কি হতে পারে কারেক্ট আনসার একবার ভাবুন তো। যখন কোনো ছাত্র কিংবা ছাত্রী কানে কম শুনতে পায় তখন আপনি তাকে কি করবেন? স্পষ্টভাবে শব্দগুলিকে উচ্চারণ করবেন, স্পষ্টভাবে শব্দগুলি সশব্দে উচ্চারণ করবেন, যাতে ছাত্র বা ছাত্রীটি দেখতে পায় তার ব্যবস্থা করবেন। দেখুন এখানে দেখুন দেখতে পায়, সে কি কানে কম শুনে, এখানে কানে কম শুনের কথা বলা হচ্ছে, এখানে দেখা কোথা থেকে হলো, সুতরাং এটা কারেক্ট আনসার হবে না। ঠিক আছে, স্পষ্টভাবে শব্দগুলি সশব্দে উচ্চারণ করা, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। হ্যাঁ, স্পষ্টভাবে শব্দগুলো যাতে করে উচ্চারণ করে, ঠিক আছে, খুব জোরে জোরেভাবে উচ্চারণ করে, যাতে তার কানে গিয়ে পৌঁছায়, শব্দগুলো স্পষ্টভাবে বলে, তখনকার শিক্ষার্থীরা যদি কিছুটা শুনতে পায় তাহলে সে শুনবে। নিচের কোনটি বাংলা ভাষা শিক্ষাদানের উদ্দেশ্য নয়? নিচের কোনটি বাংলা ভাষা শিক্ষাদানের উদ্দেশ্য নয় বলেছে? দেখুন, বাংলা ভাষা শুনে তার অর্থ বুঝতে পারা, 100% কারেক্ট। বাংলা ভাষা শুনে তার অর্থ বুঝতে পারা, সেটা বাংলা ভাষা শিক্ষাদানের উদ্দেশ্যের মধ্যে পড়ছে ভাই, আমরা পড়লাম। বাংলা ভাষায় কথা বলে মনের ভাব ভালোভাবে প্রকাশ করতে পারা, ইয়েস, মনের ভাব প্রকাশ করতে পারা। পড়ার মধ্য দিয়ে, লেখার মধ্য দিয়ে মনের ভাব প্রকাশ করতে পারে, ইয়েস, কিন্তু পড়ার মধ্যে দিয়ে মনের ভাব প্রকাশ হয় না, পড়ার মধ্যে দিয়ে মনের ভাব প্রকাশ হয় না। পড়ার মধ্য দিয়ে আমরা অন্যজনের মনের ভাব আমরা বুঝতে পারি, অর্জন করতে পারি। পড়ার মধ্যে দিয়ে আমরা প্রকাশ করতে পারি না, পড়ার মধ্যে দিয়ে আমরা কি করতে পারি? অর্জন করতে পারি। পড়া দিয়ে আমরা, এখানে খেলা দেখুন, খেলা ঘুরে গেছে, ঠিক আছে না? এখানে দেখুন পড়ার মাধ্যমে আমরা কি করতে পারি? অর্জন করতে পারি, পড়ার মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি না। সুতরাং অপশন নাম্বার ডি এখানে সঠিক নয়, সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার ডি। কথা বলার দক্ষতা অর্জনের জন্য যেসব বিষয়ের প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন সেগুলি হলো। কথা বলার দক্ষতা অর্জন করতে গেলে যেসব বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে সেটা কি? সঠিকভাবে বাক্যের অন্তর্গত শব্দগুলির গুচ্ছ বিভাগ করা, কণ্ঠস্বরের প্রয়োজনে উঠানামা, ভাষার সাহায্যে শ্রোতার কাছে মনের ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারা, উপরের সবগুলোই ঠিক। কোয়েশ্চন নাম্বার 71। কথা বলার দক্ষতা অর্জন করতে গেলে কোন কোন বিষয়ের উপর আমাদের দৃষ্টি রাখতে হবে? কারেক্ট আনসার কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন ভাই। কোয়েশ্চন নাম্বার 71। কথা বলার দক্ষতা অর্জন করতে গেলে সঠিকভাবে বাক্যের অন্তর্গত শব্দগুলির উচ্চ বিভাগ করতে হবে, গুচ্ছগুলো আলাদা আলাদা করে বিভাগ করে উচ্চারণ করতে হবে, ঠিক আছে। কণ্ঠস্বরের প্রয়োজনে উঠানামা করতে হবে, তাই না? কণ্ঠস্বর কখন মৃদু স্বরে কথা বলতে হবে, কখন একটু উঁচু স্বরে কথা বলতে হবে, সেটা কিন্তু আপনাকে জানতে হবে। ভাষার সাহায্যে শ্রোতার কাছে মনের ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, এটাও ঠিক। সুতরাং অপশন নাম্বার ডি, উপরের সবগুলি ঠিক, এটা হবে কি এই ক্ষেত্রে কারেক্ট আনসার। সুন্দরভাবে কথা বলার লক্ষণগুলি হলো। কোয়েশ্চন নাম্বার 72। সুন্দরভাবে কথা বলার লক্ষণ কি? কার্যকারিতা এবং বাকপটুতা, অনর্গল কথা বলার ক্ষমতা, সৌন্দর্য, মানে কথা বলার সৌন্দর্যকে বলা হয়েছে, বোঝানো হয়েছে, এবং উপরে সবগুলোই ঠিক। কারেক্ট আনসার কি? সুন্দরভাবে কথা বলার লক্ষণগুলি হচ্ছে উপরের সবগুলি, কারণ কথা বলতে গেলে তার বাকপাটুকতা থাকতে হবে, অনর্গল কথা বলার ক্ষমতা থাকতে হবে, এবং কথা বলার যেটা সৌন্দর্য বা মাধুর্য এটা কিন্তু থাকতে হবে। সুতরাং উপরের সবগুলো ঠিক, এটা কিন্তু কারেক্ট আনসার। নিচের কোনটি ঠিক নয়? দেখুন, নিচের কোনটা ঠিক নয়? মাতৃভাষা শিশুকে অন্তর ব্যক্তি সংযোগ সাধন করতে সাহায্য করে, মাতৃভাষা নিজের প্রয়োজন মেটাতে সাহায্য করে, মাতৃভাষা লেখালেখির ক্ষেত্রে সাহায্য করে, মাতৃভাষা চিন্তাকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করে। কোয়েশ্চন নাম্বার 73।
মাতৃভাষা নিজের প্রয়োজন মেটাতে সাহায্য করে, এটা 100% কারেক্ট আমরা বলতে পারি। মাতৃভাষা চিন্তাকে আরও সমৃদ্ধ করে বলতে পারি। মাতৃভাষা শিশুকে অন্তর্ব্যক্তি সংযোগ সাধন করতে পারে, ঠিক আছে, এটাও কারেক্ট। কিন্তু মাতৃভাষা লেখালেখির ক্ষেত্রে সাহায্য করে, সেটা ঠিক নয় অ্যাকর্ডিং টু অপশন। এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার, যখন আমরা লিখি তখন কিন্তু মাতৃভাষায় লিখি না, তখন আমরা একটা শুদ্ধ একটা ভাষায় আমরা লিখি, তাই না? যখন আমরা যখন কথা বলি সেটা কথ্য ভাষা, মাতৃভাষা আমার কথ্য ভাষা হতে পারে, কিন্তু যখন আমি লিখবো তখন কিন্তু সেই কথ্য ভাষায় লিখবো না, আমাকে কিন্তু লেখ্য ভাষায় লিখতে হবে। সুতরাং মাতৃভাষা লেখালেখির ক্ষেত্রে সাহায্য করে, এটা হচ্ছে রং। পৃথিবীর প্রত্যেকটি জীবন্ত ভাষার কয়টা রূপ লক্ষ্য করা যায়? ওই কী ধরনের প্রশ্ন ভাই, দেখুন শানদার প্রশ্ন। পৃথিবীর প্রত্যেকটি জীবন্ত ভাষার কয়টা রূপ লক্ষ্য করা যায়? কারেক্ট অ্যান্সার হচ্ছে 2টি। পাঠ্যবস্তুর বিশ্লেষণের দ্বারা কোন বিষয়টি স্পষ্টতর হয়ে ওঠে? পাঠ্যবস্তুর বিশ্লেষণের দ্বারা কোন বিষয়টি স্পষ্টতর হয়ে ওঠে? পাঠের উদ্দেশ্য, শিক্ষকের উদ্দেশ্য, নাকি নির্দিষ্ট বিষয়বস্তুর যথার্থ স্বরূপ, নাকি সহায়ক বিষয়বস্তুর যথার্থ স্বরূপ? কারেক্ট অ্যান্সার কী হবে? 75। এটা কারেক্ট আনসার হবে। এখানে কারেক্ট আনসার হচ্ছে কি, নির্দিষ্ট বিষয়বস্তুর যথার্থ স্বরূপ ইজ দ্য রাইট আনসার। শ্যাডলার কমিশনের অপর নাম কি? ও আপনাদের নাম শুনেছেন কখনো? শ্যাডলার কমিশন, দেখুন রাধাকৃষ্ণন কমিশন, কুঠারি কমিশন, মুদালিয়ার কমিশন, ঠিক আছে, এগুলো নাম শুনেছি, কিন্তু শ্যাডলার কমিশন আজকে প্রথমবার আপনাদের শোনালাম। কেমন লাগলো বলুন? যদি আগে শুনে থাকেন তো কমেন্ট করুন তো ভাই, কমেন্ট করবেন কি কারেক্ট আনসার কী হয় জানিয়ে দিন। শ্যাডলার কমিশনের অপর নাম কি? রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কমিশন, কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, যাদবপুর বিশ্ববিদ্যালয় কমিশন, নাকি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কমিশন? কোন কমিশনকে, কোন ইউনিভার্সিটি কমিশনকে আমরা শ্যাডলার কমিশন বলতে পারি? 76। এটা আপনার জানা দরকার আছে, কমেন্ট করুন। তো কারেক্ট আনসার হচ্ছে কি, কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। কুঠারি কমিশনের মূল কথা হচ্ছে ভাষা শিক্ষার ক্ষেত্রে ত্রিভাষা সূত্র, ভাষা শিক্ষার ক্ষেত্রে দ্বিভাষিক সূত্র, ভাষা শিক্ষার ক্ষেত্রে কেবলমাত্র ভাষা সূত্র, উপরের কোনোটাই না। কোয়েশ্চন নাম্বার 77। কোঠারি কমিশনের মূল কথা, কোঠারি কমিশনে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা দিয়েছিল, না 2 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা দিয়েছিল, না অনলি 1 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা দিয়েছিল? কোন ল্যাঙ্গুয়েজের ফর্মুলা দিয়েছিল বলুন? কোঠারি কমিশনের মূল কথা কি? তাড়াতাড়ি বলুন, কোঠারি কমিশন তো অনেক স্টাডি করেছেন ভাই, বলুন। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন উঠিয়ে নিয়ে দেখে নেবেন, প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আসছে, কোনো টপিক কিন্তু বাদ যায়নি ভাই। তো এটা কারেক্ট আনসার হবে। আপনারা সবাই জানেন কোঠারি কমিশনের মূল কথা হচ্ছে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। কোঠারি কমিশনে 3 ভাষার সূত্র দিয়েছিল ভাষা শিক্ষার ক্ষেত্রে। রাধাকৃষ্ণন কমিশন মাতৃভাষা শিক্ষার মাধ্যম হোক একথা বলেছিলেন কেবলমাত্র প্রাথমিক স্তরে, কেবলমাত্র মাধ্যমিক স্তরে, প্রাথমিক মাধ্যমিক স্তর নয়, উচ্চতর স্তরে, কোনোটাই নয়। রাধাকৃষ্ণন কমিশন কোন স্তরে মাতৃভাষা শিক্ষার কথা বলেছিলেন? প্রশ্ন হচ্ছে রাধাকৃষ্ণ কমিশন মাতৃভাষা শিক্ষার যেটা মাধ্যম সেটা কোন স্তরে হোক বলে তিনি দাবি করেছিলেন বা বলেছিলেন বা উত্থাপন করেছিলেন, যাই বলুন না কেন। রাধাকৃষ্ণন বলেছিলেন যে প্রাথমিক ও মাধ্যমিক স্তর নয়, উচ্চ স্তরে এটা বা হোক, এটা রাধাকৃষ্ণন কমিশনের বক্তব্য ছিল। নিচের কোনটি স্বাধীনতা বা স্বাধীনতা উত্তর পর্বের কমিশন? স্বাধীনতা বা স্বাধীনতার উত্তর পর্বে মানে স্বাধীনতার পরবর্তী সময়ের কমিশন। 1947 পরে কোন কমিশন এখানে গঠিত হয়েছিল? মুদালিয়ার কমিশন, উডস ডেসপাস কমিশন, হান্টার কমিশন, না শ্যাডলার কমিশন? এটা কারেক্ট আনসার মুদালিয়ার কমিশন, ঠিক আছে, এটা কারেক্ট আনসার কি মুদালিয়ার কমিশন। জানা থাকলে জেনে যাবেন। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন একথা বলে মাতৃভাষার প্রশস্তি গিয়েছিলেন কে? হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন
ঠিক আছে, অর্থাৎ হে বঙ্গভাণ্ডার তোমার মধ্যে অনেক বিবিধ রতন রয়েছে, এই কথাটা বলে মাতৃভাষাকে প্রশস্তি কে গেয়েছিলেন বা কে গানটা গেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ। এটা কারেক্ট আনসার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আপনারা কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করবেন, আমি ক্লাসটাকে ফার্স্ট চালিয়ে যাচ্ছি যাতে কম সময় বেশি প্রশ্ন ডিসকাস করা যায়। তো এটা দেখুন কোয়েশ্চন নাম্বার 81, হান্টার কমিশন কি বলেছে দেখি। হান্টার কমিশন বলেছে প্রাথমিক বিদ্যালয় স্তরে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে স্বীকৃতি জানালেন। মাধ্যমিক বিদ্যালয় স্তরে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃতি জানালেন। উচ্চতর স্তরে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃতি জানালেন। আর অপশন নাম্বার ডি দিয়েছে দেখুন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো এটা কোয়েশ্চন, এটা হচ্ছে প্রাথমিক এবং মাধ্যমিক স্তর, এলপি অ্যান্ড ইউপি। প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কোয়েশ্চন নাম্বার 81 কারেক্ট আনসার কী হয় কমেন্ট বক্সে তা হচ্ছে বলুন। হান্টার কমিশন বলেছিল যে মাধ্যমিক বিদ্যালয় স্তরে মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসাবে স্বীকৃতি জানালেন। হান্টার কমিশন এটাকে স্বীকৃতি দিয়েছে। ঠিক আছে, ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের নেতৃত্বে কোন কমিশন গঠিত হয়? প্রাথমিক শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, নাকি উচ্চতর শিক্ষা কমিশন, নাকি কোনোটি নয়? লক্ষণ স্বামী মুদালিয়ার যে কমিশন গঠন করেছিলেন সেই কমিশনের নাম হচ্ছে মুদালিয়ার কমিশন। এবার কথা হচ্ছে মুদালিয়ার কমিশন কি নামে পরিচিত বা মুদালিয়ার কমিশনের অপর নাম কি? 82। এটা কারেক্ট আনসার হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন ইজ দ্য রাইট আনসার। এবার দেখুন নিচের কোনটা ঠিক, কারেক্ট আনসার কী হবে, নিচের কোনটা ঠিক? ছেলেমেয়েরা ইংরেজি শিখবে বাংলার পরিবর্তে নয় তার অনুষঙ্গ রূপে। ইয়াস, ছেলেমেয়েরা ইংরেজি শিখবে বাংলা ভালো করে শেখার জন্য। ছেলেমেয়েরা ইংরেজি শিখবে বাংলার পাশাপাশি ইংরেজিতেও দক্ষ হয়ে ওঠার জন্য। নিচের কোনটা ঠিক? 83। এটা কারেক্ট আনসার হবে ছেলেমেয়েরা ইংরেজি শিখবে বাংলার পরিবর্তে শিখবে না, তারা তার আনুষঙ্গ হিসাবে ইংলিশের সঙ্গে সঙ্গে বাংলাটা শিখবে, বাংলাটার সঙ্গে সঙ্গে ইংলিশ তারা শিখে যাবে একটা একটা রিলেটেড করে। ঠিক আছে, তখন তাদের ভালো হবে। এই বাকি অপশনগুলো আমাদের হচ্ছে না। নিচের কোনটা ঠিক? আরোহী পদ্ধতির প্রয়োগ দ্বারা মাতৃভাষা শিক্ষা দেওয়া উচিত। ঠিক আছে, অবরোহী পদ্ধতির দ্বারা মাতৃভাষা শিক্ষা দেওয়া উচিত। আরোহী এবং অবরোহী দুটি পদ্ধতির দ্বারা মাতৃভাষা শিক্ষা দেওয়া উচিত। আর কেবলমাত্র অবরোহী পদ্ধতির মাতৃভাষা শিক্ষা একমাত্র পথ। কোয়েশ্চন নাম্বার 84। কি হতে পারে কারেক্ট আনসার? তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিন ভাই, তাড়াতাড়ি কমেন্ট করুন। তো এটা কারেক্ট আনসার দেখুন, কেবলমাত্র যদি থাকে প্যাডাগজিতে কেবলমাত্র একমাত্র, এটা নেগেটিভ কেটে দিলেন। এটা কারেক্ট আনসার হচ্ছে কি আরোহী পদ্ধতির দ্বারা মাতৃভাষা শিক্ষা দেওয়া উচিত। কারণ আমরা যখন আরোহী পদ্ধতির ক্লাস করেছিলাম, ইন্ডাকটিভ ডেরাকটিভ মেথড আলোচনা করেছিলাম, তখন বলেছিলাম যে বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে বা ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে আরোহী পদ্ধতি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। সুতরাং আরোহী পদ্ধতির মাধ্যমে মাতৃভাষা শিক্ষা দেওয়াটা উচিত বা ব্যাকরণ শিক্ষা দেওয়াটা উচিত। একজন আদর্শ ভাষা শিক্ষকের জন্য সবচেয়ে বড় কথা হলো, একজন আদর্শ ভাষা শিক্ষকের জন্য সবচেয়ে বড় কথা কি? তিনি যে ভাষায় পড়াবেন সেই ভাষা সাহিত্যের সম্যক জ্ঞান থাকা দরকার। তিনি যে ভাষায় পড়াবেন সেই ভাষা সাহিত্যের সম্যক জ্ঞান থাকতে হবে। ঠিক আছে ভাই, তিনি যে ভাষায় পড়াবেন সেই ভাষার ব্যাকরণ সম্বন্ধে সঠিক জ্ঞান থাকতে হবে। তিনি যে ভাষায় পড়াবেন সেই ভাষায় সঠিক শব্দগুলিকে শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে। উপরের সবগুলি ঠিক। তো কারেক্ট আনসার আমরা দেখতেই পাচ্ছি উপরের সবগুলি ঠিক। কেন সময় নষ্ট করব? একজন ভাষা শিক্ষক, আমি যদি বাংলা ভাষা শিক্ষক হই,
অ্যাজ ফর এক্সাম্পল, তাহলে আমাকে সে বাংলা ভাষা সাহিত্যের প্রতি কিছুটা জ্ঞান থাকতে হবে, বাংলা ভাষার ব্যাকরণ সম্বন্ধে আমার জ্ঞান থাকতে হবে, সঠিক শব্দগুলিকে শুদ্ধভাবে উচ্চারণ করার যদি দক্ষতা আমার মধ্যে যদি ভালো করে থাকে, তাহলেই আমি আদর্শ বাংলা শিক্ষক, নহলে আমি আদর্শ বাংলা শিক্ষক নয়, তাই না? সুতরাং উপরের সবগুলি হচ্ছে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ব্যাকরণ শিক্ষার সূচনায় ছাত্রছাত্রীদের কী ধরনের ব্যাকরণ শেখাবার উপর গুরুত্ব আরোপ করতে হবে? তত্ত্বমূলক ব্যাকরণ, ব্যবহারিক ব্যাকরণ। তত্ত্বমূলক ব্যাকরণ এবং ব্যবহারিক ব্যাকরণ দুটোই। তত্ত্বমূলক ব্যাকরণ এবং ব্যবহারিক ব্যাকরণ কোনোটিই নয়। কোয়েশ্চন নম্বর 86 দেখুন কনসেপ্টের ক্লাস যদি আপনারা ভালো করে দেখে নিন, তাহলে কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর আপনারা অনায়াসে দিতে পারবেন। তো এটাও আমরা কিন্তু ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা এই টপিকে ডিসকাস করছি। আর ছাত্রছাত্রীদের যদি ব্যাকরণ ভালো করে শেখাতে হয়, তাহলে তার ব্যবহারিক ব্যাকরণটা ভালো করে শেখাতে হবে, যাতে করে সে সেটা ব্যবহার করে শিখতে পারে, ইউজ করে শিখতে পারে, অর্থাৎ সে প্র্যাকটিস করে শিখতে পারে, সে তার কথাবার্তা বলার মাধ্যমে সে যেন ব্যাকরণটা ইউজ করতে পারে। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ব্যবহারিক ব্যাকরণ। জেসপারসন বলেছিলেন, নোবডি শুড স্টাডি দ্য গ্রামার আনটিল হি নোজ দ্য ল্যাঙ্গুয়েজ। একথার অর্থ তত্ত্বমূলক ব্যাকরণের পরিবর্তে ছাত্রদের ব্যবহারিক ব্যাকরণ শেখাবার উপর গুরুত্ব দেওয়া, তত্ত্বমূলক ব্যাকরণকে সঠিকভাবে শেখাবার উপর গুরুত্ব দেওয়া, ব্যবহারিক ব্যাকরণকে শেখানোর জন্য ততটা গুরুত্ব না দেওয়া, কেবলমাত্র তত্ত্বমূলক ব্যাকরণগুলিকে ব্যবহারিক ব্যাকরণের সঙ্গে শেখানোর উপর গুরুত্ব দেওয়া। প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরে দিয়েছে, ভেবেচিন্তে কারেক্ট অ্যান্সার করবেন। জেসপারসন বলেছিলেন, নোবডি শুড স্টাডি দ্য গ্রামার আনটিল হি নোজ দ্য ল্যাঙ্গুয়েজ। যে একজন ব্যক্তি যদি ভাষা না জানে, তাহলে সে ওই ভাষার ব্যাকরণ জীবনেও পড়তে পারবে না। এই কথাটার অর্থ যদি আমরা তত্ত্বমূলক ব্যাকরণের পরিবর্তে আমরা কি করি, তত্ত্বমূলক ব্যাকরণের পরে ছাত্রদের কি করে, এইমাত্র বলেছিলাম কি করাই, ব্যবহারিক ব্যাকরণ শেখাবার উপর গুরুত্ব দেয়, তাই না? এইমাত্র বলেছিলাম না ব্যবহারিক ব্যাকরণ। সুতরাং এই কারেক্ট আনসার হবে ব্যবহারিক ব্যাকরণ শেখাবার উপর গুরুত্ব দেওয়া ইজ দ্য রাইট আনসার। পাঠ্যসূচি রচনার সময় যে বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া দরকার সেগুলি হলো, বা শিক্ষাদানের মূল নীতিগুলি হলো, জানা থেকে অজানার দিকে হয়, সহজ থেকে জটিলের দিকে হয়, মূর্ত থেকে বিমূর্তর দিকে হয়, এগুলি সবগুলি ঠিক। এটা তো কারেক্ট আনসার আপনারা দিয়ে দেবেন, সেটা আমার দেওয়ার দরকার নেই ভাই। বলুন। আলটিমেটলি যখন পাঠ্যসূচি রচনা হবে, তখন কিছুটা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, বা শিক্ষাদানের মূল নীতিগুলো হচ্ছে এই ধরনের, যে আমরা জানা থেকে অজানায় যাব, সহজ থেকে জটিলে যাব, মূর্ত থেকে বিমূর্তে যাব। ঠিক আছে, সুতরাং উপরের সবগুলি অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। শিক্ষা সহায়ক উপকরণগুলিকে মোট কয়টি ভাগে ভাগ করা হয়? কোয়েশ্চন নম্বর 89। 3টি ভাগে ভাগ করা হয়, জেনে রাখবেন, আগের ক্লাসে বলেছিলাম ডিসকাস। যে সমস্ত ছাত্ররা শিক্ষণ সংক্রান্ত সমস্যায় গভীরভাবে আক্রান্ত, তাদের সমস্যার মূল কারণ হলো, যে সমস্ত ছাত্রছাত্রীরা কি হচ্ছে শিক্ষণ সংক্রান্ত সমস্যায় ভুগছে, তাদের সমস্যার মূল কারণ কি? তারা ভুল শিক্ষাকে গ্রহণ করছে, তাদের নিজের উপর কোনো আত্মবিশ্বাস নেই, তারা নিজেদেরকেই খুব গর্বিত মনে করে, তারা কখনোই উদ্দীপক হিসাবে কাজ করে না। কোয়েশ্চন নম্বর 90। কোয়েশ্চন নম্বর 90, যাদের শিক্ষণ সংক্রান্ত সমস্যা আছে তাদের মূল কারণ তাদের নিজের উপর নিজের কোনো আত্মবিশ্বাস নেই ইজ দ্য রাইট আনসার। সিগন্যাল শিখন, এই বিষয়টির সঙ্গে নিচের কোন কথাটি যথোপযুক্ত? সিগন্যাল, দেখুন ভাই, চিহ্ন সংক্রান্ত শিখন, বোধক সংক্রান্ত শিখন, চিরন্তন শর্ত মতবাদজাত শিখন, ভাবনা। সিগন্যাল বুঝতে পারছেন তো? যেমন আমরা যদি ট্রেনের সামনে যদি রেড সিগন্যাল দেখিয়ে দিই, ট্রেন কিন্তু থামে যায়, দ্যাট ইজ কল্ড সিগন্যাল। এটা কারেক্ট আনসার, চিরন্তন শর্ত মতবাদজাত শিখন ইজ দ্য রাইট আনসার। শিখনের সবচেয়ে প্রথম কথাটি হলো, শিখনের সবচেয়ে প্রথম কথা কি? পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, দৃঢ়তার সঙ্গে কথা বলতে পারা,
সমস্ত বিষয়কে আত্মীকরণ করা, সমস্ত বিষয়কে বর্জন করা। শিকনের সবচেয়ে প্রথম কথা কি? কোয়েশ্চেন নাম্বার 92। ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছে, তাড়াতাড়ি কমেন্ট করুন। দেখুন, আমরা কখনো বর্জন করি না, পরিস্থিতির সঙ্গে নিজেকে সবসময় মানিয়ে নিলে চলবে না। কারেক্ট আনসার কি? সমস্ত বিষয়কে আত্মীকরণ করতে হবে, যেটা হচ্ছে শিকনের সবচেয়ে প্রথম কথা। ভার্বাল অ্যাসোসিয়েট শিকনের সঙ্গে যুক্ত রয়েছে কে? ভার্বাল অ্যাসোসিয়েটেড শিখন, তার সঙ্গে যুক্ত কে রয়েছে? এটা কারেক্ট আনসার এসএস, সেটা মাথায় রাখবেন, এসএস। যে ছাত্র বা ছাত্রী কোনো বিষয়কে ভালোভাবে মনে রাখতে পারে, আসলে সে কি? যদি কোনো ছাত্র বা ছাত্রী একটা ভাষাকে খুব ভালোভাবে মনে রাখতে পারে, কোনো একটা বিষয়কে, তাহলে সেই ছাত্র বা ছাত্রীটা কি ঠিকঠাকভাবে স্থান অর্জন করতে পারছে। পড়াশোনার ক্ষেত্রে তার কোনো ক্ষমতা নেই, সে কি স্মৃতিহীন। জ্ঞান অর্জনের ক্ষেত্রে সে পড়াশোনাকেই একমাত্র পথ বেছে নিয়েছে। কারেক্ট আনসার 94 এর কারেক্ট আনসার কী হবে? যদি সে ভালোভাবে অর্জন করতে পারে, দেখি তো, যদি সে ভালোভাবে জিনিসটাকে, আরে ভাই কোথায় চলে যায়, যদি সে ভালোভাবে জিনিসটাকে মনে রাখতে পারে, বুঝতে পারে, তাহলে পড়াশোনার ক্ষেত্রে তার কোনো ক্ষমতা নাই, সেটা আমরা কেন বলবো? সে স্মৃতিহীন কেন বলবো? তার স্মৃতি রয়েছে, তাই এখন সে মনে রাখতে পারছে। জ্ঞান অর্জনের ক্ষেত্রে সে পড়াশোনাকে একমাত্র পথ বেছে নিচ্ছে, একমাত্র অনলি নেগেটিভ ওয়ার্ড। কারেক্ট অ্যান্সার অপশন নাম্বারে, সে ঠিকঠাকভাবে স্থান অর্জন করতে পারছে ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন 94। একজন শিক্ষক যখন ছাত্রছাত্রীদের ব্যাকরণ শিক্ষা দেবেন, তখন তার প্রধান কাজ কি হবে? একজন শিক্ষক যখন ছাত্রছাত্রীদের ব্যাকরণ শিক্ষা দেবেন, তখন তার প্রধান কাজ হবে ভাষার শিক্ষার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া, ভাষার শিক্ষার সঙ্গে ছাত্রছাত্রীদের নিবিড়ভাবে যোগসূত্রতা রক্ষা করা, ভাষার শিক্ষার ক্ষেত্রে ছাত্রদের ত্রুটি দূর করা, না উপরে কোনোটি নয়। 95। একজন আদর্শ শিক্ষক হিসাবে আপনাকে কি করতে হবে? যখন আপনি শিক্ষাদান করবেন, তখন দেখবেন ছাত্রছাত্রীদের যদি কোথাও কিছু ভুল হয়, তখন এজ এ শিক্ষক আপনাকে কি করতে হবে? সেটাকে রিকভার করে দিতে হবে, ঠিক করে দিতে হবে। সুতরাং ছাত্রছাত্রীদের ত্রুটি দূর করা, এটা হবে কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি পাঠ পরিকল্পনা পদ্ধতি বা কৌশল নয়? লেসন প্ল্যানের পদ্ধতি বা কৌশল নিচের কোনটি নয়? হারবাটীয় পদ্ধতি, মূল্যায়নধর্মী পদ্ধতি, মরিসন পদ্ধতি, না পেভলভ পদ্ধতি? পেভলভ পদ্ধতি পাঠ পরিকল্পনা কোনো পদ্ধতি নয়, বাকি সবগুলো আমাদের লেসন প্ল্যানের এক একটা পার্ট। ভাষা পদ্ধতি বা ল্যাঙ্গুয়েজ মেথড বলতে বোঝায়, ল্যাঙ্গুয়েজ মেথড বা ভাষা পদ্ধতি বলতে কি বোঝায়? পাঠ্যক্রম অনুসারে পাঠ্যপুস্তক সহ পড়ানো, কথাবার্তা আলাপ আলোচনার মাধ্যমে ব্যাকরণ শিক্ষা, সাহিত্য পড়াতে পড়াতে ভাষার মধ্যে ব্যাকরণের নানা প্রয়োগ দেখানো, নির্দিষ্ট সূত্রের বিশ্লেষণ। কারেক্ট আনসার কী হবে? কমেন্ট বক্স তাড়াতাড়ি ভাই। 97। তো এটা কারেক্ট আনসার হবে, কি হবে দেখুন, ভাষা পদ্ধতি বা ল্যাঙ্গুয়েজ মেথড বলতে কি বোঝাচ্ছে? এটা কারেক্ট আনসার হবে সাহিত্য পড়াতে পড়াতে ভাষার মধ্যে ব্যাকরণের নানা প্রয়োগ দেখানো, এটা হচ্ছে ভাষা পদ্ধতি বা ল্যাঙ্গুয়েজ মেথডের মূল কথা। শিক্ষার্থীদের অনুবাদ শেখানোর জন্য নিচের কোন কোন ভাবে পাঠ পরিকল্পনা করা যেতে পারে? শিক্ষার্থীদের অনুবাদ শেখানোর জন্য আমরা কোন কোন ভাবে পাঠ পরিকল্পনা করতে পারি? শিক্ষণ কৌশল, শিক্ষণ পদ্ধতি, উপকরণের ব্যবহার, শিক্ষার্থীর শিক্ষণজাত আচরণের পরিবর্তন, পূর্বজ্ঞান, না সবগুলি? 98। তো দেখুন, আমরা যখন লেসন প্ল্যান করি তখন এখানে কি থাকে? যখন আমরা লেসন প্ল্যান করি তখন শিক্ষণ কৌশলও থাকে, শিক্ষণ পদ্ধতিও থাকে, শিক্ষণ উপকরণও থাকে, আচরণের পরিবর্তন থাকে, পূর্বজ্ঞান যাচাই থাকে। সুতরাং সবগুলি ইজ দ্য রাইট অ্যান্সার। যখন কোনো একটি শিশু ভাষার সাহায্যে তার পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন করে, তখন তাকে কী ধরনের সাহায্য দেওয়া উচিত? যখন কোনো শিশু ভাষার সাহায্যে তার পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন করে, তখন আমরা তাকে কী ধরনের সাহায্য দিতে পারি? প্রতিনিধিমূলক সাহায্য, নিজস্ব চিন্তা চেতনামূলক সাহায্য, একান্তই কল্পনাসমূলক সাহায্য, না কোনোটিই নয়?
এখানে কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 99। এটা কারেক্ট আনসার হবে যখন সে পরিবেশ সম্বন্ধে কিছু একটা জ্ঞান অর্জন করছে, তখন সে নিজস্ব চিন্তা চেতনামূলক সাহায্য সে লাভ করছে, তাকে এই ধরনের জ্ঞান আমাদের দিতে হবে। গেস্টাল্ট যে তত্ত্বের প্রবর্তন করেন সেটি হচ্ছে, ইয়েস ভাই, একদম বড়িয়া সওয়াল, একদম লাস্ট, একদম সহজ একটা প্রশ্ন দিলাম। গেস্টাল্ট যে তত্ত্বের প্রবর্তন করেছিলেন সেই তত্ত্বটির নাম কি? সংযোগবাদ, অনুবর্তনবাদ, অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব না ফিল্ড থিওরি? এটা কারেক্ট অ্যান্সার হবে অন্তর্ভুক্তিমূলক তত্ত্ব। ঠিক আছে ভাই, এটা গেস্টাল্টের একটা তত্ত্বের নাম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসে আবার কথা বলবো। আজকে টোটাল 50টা প্রশ্ন আমরা ডিসকাস করলাম, সবগুলা প্রশ্নের আনসার কি সহ এই সম্পূর্ণ পিডিএফ আপনারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন, সবগুলা ক্লাসের পিডিএফ, তাছাড়া 50টি মক টেস্ট। যদি পেতে চান ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখান থেকে আপনারা জয়েন হয়ে যেতে পারেন এবং যোগাযোগ করতে পারেন, আমরা জয়েন করে দেব। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আবার অতি শীঘ্রই কথা বলবো অন্য একটা টপিক নিয়ে। জয় হিন্দ।